আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা ভালো আছো, নিরাপদে আছো এবং বাসায় আছো। বিশ্বব্যাপী করোনা ভাইরাসের যে মারাত্মক ছোবল, বাংলাদেশ এখন তার থার্ড স্টেজে রয়েছে। দিস ইজ ভেরি ডেঞ্জারাস স্টেজ এবং আমাদেরকে আরও সাবধান থাকতে হবে। কোনো কারণেই আমরা কেউ ঘর থেকে বাইরে বের হব না ইনশাল্লাহ। তো আমি তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি আজকে তোমাদের সামনে হাজির হয়েছি উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন বিষয়ের দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায় নিয়ে। এর আগে আমি তোমাদেরকে প্রথম পত্রর প্রথম অধ্যায়ের উপরে একটি লেকচার দিয়েছিলাম। আজকে আমি দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায়ের উপরে একটি লেকচার দেব। তোমরা জানো যে দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায় অনেক বড় একটা অধ্যায়, ফলে একটা লেকচার দিয়ে এটা শেষ করা যাবে না। আমি পরপর দুটো লেকচারে এটা শেষ করব। তো স্বাগতম তোমাদের আমার চ্যানেলে। আমি তোমাদেরকে বলতে চাচ্ছি যে আমি এস এম রকিবুজ্জামান, সহযোগী অধ্যাপক, মার্কেটিং বিভাগ, মোহাম্মদপুর কেন্দ্রীয় কলেজ। তো আমি যে বিষয়টা এখন তোমাদের পাঠদান করব, এই বিষয়টা যিনি গুরু, যিনি এই বিষয়টাকে বা মার্কেটিং বিষয়টাকে সারা পৃথিবীতে অত্যন্ত জনপ্রিয় একটি বিষয় হিসেবে পরিচিতি করেছেন, সেই প্রফেসর ফিলিপ কটলার। আমরা তাকে বিপণনের গুরু বলে থাকি। উনি মূলত মার্কেটিংটাকে পৃথিবীর বুকে ব্যবসা বাণিজ্যের একটি অপরিহার্য বিষয় হিসাবে পরিচিতি করেছেন। শুধু তাই নয়, আমেরিকার সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা যখন দ্বিতীয়বার মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত হয়, তখন উনি ওনার স্বাগত ভাষণে উল্লেখ করেছিলেন যে আমি দ্বিতীয়বার আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছি মূলত মার্কেটিং স্ট্র্যাটেজিকে ফলো করে। এখানেও আমরা মার্কেটিংয়ের একটি বিষয় দেখতে পারি। তো এই মার্কেটিং বিষয়টা নিয়ে যখন আমরা আলোচনা করব, তখন আমাদেরকে কতগুলো বিষয় সামনে রেখে আলোচনা করতে হবে। আমরা দেখিয়ে দিলাম তোমাদেরকে দ্বিতীয় পত্র, বিষয় 287। আজকে 19 তারিখ, এপ্রিল মাসের 19 তারিখ। আমরা বাসাতেই আছি, বিপণন পরিচিতি অধ্যায়ের নাম। তো আমরা এইখানে কিছু ছবি দেখব। সৃজনশীল পদ্ধতিতে পাঠদান করতে গেলে বা আমাদের ক্লাস নিতে গেলে আমাদেরকে বলা হয়েছে যেন ছবি দিয়ে আমরা ছাত্রদেরকে বুঝিয়ে দিই বা শিক্ষার্থীদের বোঝানোর জন্য ওই ছবিগুলো ব্যবহার করা হয়। আমরা যে বিষয়ে আজকে লেকচারে দেব, সে বিষয়টা হলো বিপণন পরিচিতি। বিপণন বুঝতে হলে আমাদের এই ছবিগুলো একটু নজর দিতে হবে। আমরা এখানে বিস্কিট দেখতে পাচ্ছি, ব্রেড দেখতে পাচ্ছি, কেক দেখতে পাচ্ছি, মোবাইল ফোন দেখতে পাচ্ছি, স্মার্ট টিভি, টুথব্রাশ, ব্যাগ, টি শার্ট, ফার্নিচার, গাড়ি, কলম। এগুলাকে আমরা বলি যে নিত্য প্রয়োজনীয় পণ্য। আমাদের দৈনন্দিন জীবনে এর প্রয়োজনীয়তা রয়েছে। এখন এই বিষয়গুলো প্রতিদিন আমাদের জীবনের সাথে ছুঁয়ে যায়। আমরা ইচ্ছে করলেই এই বিষয়গুলোকে অ্যাভয়েড করতে পারি না। যেমন ফিলিপ কটলার, উনি এই বিষয়টাকে বুঝিয়েছিলেন, মার্কেটিং টাচেস অল অফ আস এভরি ডে ইন আওয়ার লাইফ। We can't avoid the blessing of marketing even a single period of time. তার মানে হচ্ছে আমরা ঘুম থেকে উঠে আবার ঘুমাতে যাওয়ার আগ পর্যন্ত আমরা প্রতিটি কর্মের মধ্যেই প্রত্যক্ষ বা পরোক্ষভাবে মার্কেটিংয়ের সাথে জড়িয়ে থাকি। এই ছবিগুলো তুমি দেখো, আমি যদি বুঝিয়ে দিই, সকালবেলায় দাঁত ব্রাশ করার জন্য আমার এটা লাগে, ব্রেকফাস্টের টেবিলে কেক লাগে, আমাদের জীবনের জন্য এখন মোবাইল অপরিহার্য, আমরা যারা স্কুলে যাই তার ব্যাকপ্যাক লাগে, আমরা যদি লিখতে যাই তার কলম লাগে, আমরা যদি বিনোদন করতে যাই সেক্ষেত্রে টেলিভিশন লাগে, আমরা যদি ভ্রমণ করতে যাই তাহলে গাড়ি লাগে, এবং আমরা যদি লেখাপড়া করতে যাই সেক্ষেত্রে ফার্নিচার লাগে। এর একটা বিষয়ও কিন্তু আমরা অ্যাভয়েড করতে পারি না। এই জন্যই ফিলিপ কটলার বলেছিলেন
যে উই ক্যান অ্যাভয়েড দ্য ব্লেসিং অফ মার্কেটিং ইভেন এ সিঙ্গেল পিরিয়ড অফ টাইম। আমরা এর প্রেক্ষিতে এখন আমরা যেটা দেখব সেটা হলো যে আমাদের প্রথম অধ্যায়ের শিখন ফলগুলো কি। প্রথম অধ্যায়ের শিখন ফলগুলো হচ্ছে, যখন তোমরা এই অধ্যায়টা পাঠ শেষ করবে তখন তোমরা বিপণন সম্পর্কে দারুণ একটা ধারণা দিতে পারবে, মানুষকে বোঝাতে পারবে বিপণন কি। বিপণনের মৌলিক ধারণা, বিপণনের সাধারণ ধারণার বাইরেও বিপণনের একটি মৌলিক ধারণা আছে, সে সম্পর্কে তোমরা ব্যাখ্যা করতে পারবে, বিপণনের বৈশিষ্ট্যগুলো ব্যাখ্যা করতে পারবে এবং বিপণনের ক্রমবিকাশের ইতিহাস তুলে ধরতে পারবে, বিপণনের গুরুত্বটাও তোমরা তুলে ধরতে পারবে। আমরা সেই লক্ষ্যে এর পরবর্তী স্লাইডে যাব। আমরা এখানে বিপণন কি সে বিষয়ে একটু ধারণা দিচ্ছি। বিপণন শব্দ, আমি আবারও বলছি, বিপণন শব্দটি মূলত মার্কেটার্স থেকে আসছে। মার্কেটার্স থেকে মার্কেট, তারপরে হচ্ছে মার্কেটিং, যার পারিভাষিক অর্থ হলো বিপণন বা বাজারজাতকরণ। প্রচলিত শব্দে এটাকে মার্কেটিং বলেও অভিহিত করা হয়। এক কথায় বলতে গেলে বিপণন হচ্ছে লাভজনক উপায়ে ভোক্তাদের সন্তুষ্টি বিধানের বিজ্ঞান ও কলা। অর্থাৎ এখানে ভোক্তাকে সেবা দেওয়া হয়, বিনিময়ে লাভ বা মুনাফা অর্জন করা হয়। এটা হিউম্যান অ্যাক্টিভিটিস। তো আমরা মার্কেটিংকে একটু যদি এই স্লাইডে একটু ব্যাখ্যা করি যে মার্কেটিং সম্পর্কে অনেকেরই ভুল ধারণা রয়েছে। অনেকেই মনে করেন মার্কেটিং মানে কেনা বেচা করা, কিন্তু না, মার্কেটিং হচ্ছে একটা বিশাল সমুদ্রের মতো। সমুদ্রের বুকে বাসমান বরফ হচ্ছে ক্রয় বিক্রয়, যা ওই বরফটা সমুদ্রের পানিতেই গলে যায়। তার মানে এতটা গুরুত্বপূর্ণ না। তার মানে হচ্ছে সাগর হচ্ছে বিপণন, এই বিপণনের বুকে বাসমান বরফ হচ্ছে বিক্রয় বা ক্রয়। অনেকেই ভুল করে কেনাকাটাকেই বিপণন বলে থাকে, আসলে এটা শপিং। বিপণনের আরেকটি টার্ম হচ্ছে শপিং। আমরা বিপণনের এই শব্দটাকে আমরা যদি পরবর্তী স্লাইডে নিয়ে যাই তাহলে আমরা দেখতে পারবো যে বিপণনের যে গুরু ফিলিপ কটলার, উনি মার্কেটিং সম্পর্কে আসলে কি বলেছেন। বিপণন সম্পর্কে ফিলিপ কটলার বলেছেন যে মার্কেটিং ইজ দ্য প্রসেস বাই হুইচ কোম্পানিজ ক্রিয়েট ভ্যালু ফর দ্য কাস্টমার্স and build strong customer relationship in order to capture value from the customer in return. অর্থাৎ বিপণন হলো এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে কোম্পানিগুলো ক্রেতাদের জন্য ভ্যালু সৃষ্টি করে এবং বিনিময়ে ক্রেতাদের কাছ থেকে ভ্যালু অর্জনের লক্ষ্যে শক্তিশালী ক্রেতা সম্পর্ক গড়ে তোলে। ফিলিপ কটলারের এই সংজ্ঞাটিকে যদি আমরা একটু বিশ্লেষণ করি তাহলে যে বিষয়গুলো দেখতে পাবো সেটা হলো মার্কেটিং ইজ এ প্রসেস, একটা বিষয়। দ্বিতীয় বিষয় হলো কাস্টমার ভ্যালু, এবং থার্ড হচ্ছে কাস্টমার রিলেশনশিপ। এই তিনটা বিষয় মূলত বিপণনের মৌলিক বিষয় বলে অভিহিত হয়ে থাকে। আমরা বিপণনের এই বিষয়টাকে যদি ফিলিপ কটলার যে সংজ্ঞাটা দিয়েছেন সেটাকে যদি আমরা একটু অ্যানালাইসিস করি তাহলে মূলত চারটা বিষয় এখানে পাওয়া যায়। বিপণন হচ্ছে একটি সামাজিক প্রক্রিয়া, বিপণন একটি ব্যবস্থাপকীয় প্রক্রিয়া। বিপণনের মধ্যে যে ক্রেতা ভ্যালুর কথা বলা হয়েছে, সে ক্রেতা ভ্যালু হচ্ছে কোনো পণ্য বা সেবা থেকে মানুষ যে সুবিধা পায় এবং এর বিনিময়ে ক্রেতাকে যে মূল্য দিতে চায় বা দিতে হয়, এর পার্থক্যই হলো ক্রেতা ভ্যালু। আবার ক্রেতা সন্তুষ্টি, একটা পণ্য ক্রয়ের আগে আমাদের একটা প্রত্যাশা থাকে এবং পণ্যটা পাওয়ার পর আমরা আমাদের প্রত্যাশার সাথে প্রাপ্তির একটা মিল খুঁজে বেড়াই। যদি প্রত্যাশার সাথে প্রাপ্তিটা মিলে যায়
দেন আমরা সন্তুষ্ট হই। তার মানে হচ্ছে ক্রেতা সন্তুষ্টি নির্ভর করে যা চেয়েছি তা পেয়েছি কিনা। যদি প্রত্যাশার সাথে প্রাপ্তি মিলে যায় তাহলে ক্রেতা সন্তুষ্টি নিশ্চিত হয়। আর বিনিময় তো তোমরা জানো যে এটা হচ্ছে কোনো কিছু দেওয়ার বা কোনো কিছু পাওয়ার বিপরীতে কোনো কিছু দেওয়া। আমি ক্রেতা ভ্যালুটাকে তোমাদের জন্য আর একটু বুঝিয়ে দিই, হয়তো কেউ বুঝতে পারোনি। ক্রেতা ভ্যালু হচ্ছে যে আমরা একটা পণ্য যখন কিনি, পণ্য থেকে কিছু সুবিধা পাই। একটা কলম কিনি কেন? ওটা ভালো লিখবে। কলম দিয়ে তুমি ওই কি বলে রিমোট কন্ট্রোলের কাজ করবে, এটা কিন্তু তোমার প্রত্যাশা না, বা এই সুবিধা তুমি কলমের মধ্যে খুঁজবে না। যদি খুঁজো তাহলে সেটা কাস্টমার ডিমান্ড তৈরি হবে, কোম্পানি পরবর্তীতে চিন্তা করবে যে এমন কলম বানানো যায় কিনা যেটা দিয়ে তোমার ফ্যানের রিমোট কন্ট্রোলের কাজ করবে, টেলিভিশনের রিমোট কন্ট্রোলের কাজ করবে, এসি রিমোট কন্ট্রোলের কাজ করবে, আবার খাতায় লেখা যাবে, টর্চ লাইটের কাজ হবে, মাল্টি ফাংশনাল। এগুলো ডিপেন্ড করে কাস্টমার কি চায় তার উপরে। যদি কাস্টমার ডিমান্ড এটা ক্রিয়েট হয়, দেন কোম্পানি সেটা কিন্তু তৈরি করে দেবে। কিন্তু আমি বোঝানোর জন্য বলছি যে ক্রেতা ভ্যালু বলতে বোঝা যাচ্ছে যে কোনো পণ্য বা সেবা থেকে একজন ক্রেতা যে সুবিধা পায় এবং এর বিনিময়ে যে মূল্য দেয়, এর পার্থক্যই হচ্ছে ক্রেতা ভ্যালু। আমরা বিপণনের মৌলিক ধারণা নিয়ে আলোচনা করব। আমি প্রিয় শিক্ষার্থী আরেকবার বলছি তোমাদের সুবিধার জন্য, বিপণন পরিচিতি অধ্যায়টা অনেক বড় এবং যেহেতু এটা মৌলিক ফান্ডামেন্টাল, কাজে এই অধ্যায় সম্পর্কে যত ভালো নলেজ তোমাদের থাকবে তত বেশি তোমরা এই সাবজেক্টের ভেতরে ঢুকতে পারবে। এই কারণে বলছি যে বিপণন এখন আর কোনো সাধারণ বিষয় নয়। বর্তমান যুগে বা বর্তমান বিশ্বায়নের যুগে বিপণনকে বলা হচ্ছে যে এভরিথিং ইজ মার্কেটিং, এভরিহোয়ার ইজ মার্কেটিং। কাজেই এইটার সম্পর্কে তোমার ভালো জ্ঞান থাকা দরকার। আমি আবারও বলছি যে বিপণন হচ্ছে এমন একটি প্রক্রিয়া যে প্রক্রিয়ার মাধ্যমে কোম্পানিগুলো ক্রেতাদের জন্য ভ্যালু তৈরি করে এবং সেই ভ্যালু পূরণের মাধ্যমে ক্রেতাদের সাথে একটি শক্তিশালী সম্পর্ক গড়ে তোলে। এখন শক্তিশালী সম্পর্ক কেন গড়ে তোলে? এর কারণ হলো একজন ক্রেতার নিকট একটা কোম্পানি একবারই পণ্য বিক্রি করে না, বারবার পণ্য বিক্রি করতে হবে। তার মানে তার সাথে সম্পর্ক গড়ে তুলতে হবে। যেমন বর্তমানে যে ইন্টারনেটের যুগ, তোমরা দেখবে এখন যেমন করোনা ভাইরাসের প্রভাব, এই করোনা ভাইরাসের কারণে কিন্তু যে পোশাকটা আমরা কিনতে চাইতাম না, কখনোই ভাবিও নি, সেই পিপিই আমাদের কেনার জন্য একটা তাগিদ অনুভব করি যে বাইরে গেলে, অনেক সময় বাইরে যদি যেতেই হয় একান্ত বাধ্য হয়ে, তখন এই পিপিই পরে যাওয়া যায়। এখন তুমি যদি কোনো পিপিই কিনতে চাও, দেখবে অনলাইনে অনেক ধরনের অনলাইন অপরচুনিটি রয়েছে পিপিই কেনার জন্য। তুমি যদি ফোন করো একবার, ওরা ফোন করবে 10 বার। কারণ কি? তারা তোমার সাথে সম্পর্ক করতে চায়। এই যে মোবাইল ফোনগুলো তোমরা ব্যবহার করো, একটার পর একটা মেসেজ আসতেছে। কেন আসতেছে? দে ওয়ান্ট টু মেক রিলেশনশিপ উইথ ইউ। অফারের পর অফার দিচ্ছে সম্পর্ক তৈরি করার জন্য। তুমি যদি ঢাকার শপিং মলগুলোতে শপিং করতে যাও এবং সেখানে তোমাকে বলবে আপনি মেম্বারশিপ গ্রহণ করেন, মেম্বারশিপ গ্রহণ করার পরে তুমি দেখবা তোমার মোবাইলে উইকেন্ডে মেসেজ আসবে, আজকের এই অফার, এটা কিনলে এটা ফ্রি, এটা কিনলে এটা ফ্রি, এত টাকা ছাড়। এগুলো কেন করে? তোমার সাথে কমিউনিকেট করে, যোগাযোগ করে এবং একটা রিলেশনশিপ বিল্ড আপ করার চেষ্টা করে, যাতে তুমি নিয়মিত ওই কোম্পানির ক্রেতা হয়ে যাও। শুধু তাই না, দেখবা নববর্ষের শুভেচ্ছা জানাবে, ঈদের শুভেচ্ছা জানাবে, ভ্যালেন্টাইন ডে শুভেচ্ছা জানাবে। এইভাবে ওরা টাচে থাকতে চায় কোম্পানির সাথে, এই ক্রেতার সাথে। কেন? তারা একটা সম্পর্ক তৈরি করতে চায়। তার মানে কি? এটা একটা প্রসেস, যাকে আমরা সামাজিক ও ব্যবস্থাপকীয় প্রক্রিয়া বলছি। এখানে কি ক্রেতা ভ্যালু তৈরি করা হয়। ক্রেতা একটা পণ্য পাওয়ার বিনিময়ে যা দেয়, ভোক্তার সন্তুষ্টির কথা বলা হয়েছে, ভোক্তার প্রত্যাশা ও প্রাপ্তির মিল, এবং বলা হয়েছে ক্রেতা সম্পর্ক যা দীর্ঘমেয়াদী মার্কেটিংয়ের রিলেশনশিপে ধরে রাখতে সাহায্য করবে, এবং এটাকে অবশ্যই বিনিময় থাকবে, অর্থাৎ কিছু পাবে এবং কিছু দেবে।
প্রিয় শিক্ষার্থীবৃন্দু, বিপণনের ধারণা আর বিপণনের মৌলিক ধারণার মধ্যে অনেকটা পার্থক্য রয়েছে। বিপণনের মৌলিক ধারণার মাধ্যমে মূলত বিপণনের অন্তর্নিহিত উপাদানগুলোকে খুঁজে বের করা হয়, যাতে করে শিক্ষার্থীরা বিপণন সম্পর্কে একটি টোটাল ধারণা পায়। যেমন এ বিষয়ে যারা বিশেষজ্ঞ তারা দেখেছেন যে বিপণন কর্মকাণ্ডটার ভেতরে আসলে মানুষের প্রয়োজন, অভাব, চাহিদা, পণ্য, সেবা, অভিজ্ঞতা, ভ্যালু, সন্তুষ্টি, বিনিময়, লেনদেন, সম্পর্ক, বাজার ইত্যাদি বিষয় জড়িয়ে পড়ে এবং এর সার্বজনীন রূপটাকে বলা হয় বিপণনের মৌলিক ধারণা, যা আমরা পরের চিত্র থেকে দেখতে পাই। যেমন যে চিত্রটা রয়েছে তোমরা দেখতে পাচ্ছ, এই চিত্রের মাধ্যমেই মূলত বিপণনের মৌলিক ধারণাটা বোঝানো হয়েছে। ইটস এ সাইকেল, যেটা চক্রাকারে চলতে থাকে এবং শুরু হবে প্রয়োজন থেকে। মানুষের যে কোনো তাড়না মূলে থাকে প্রয়োজন। এই প্রয়োজন থেকেই বিপণনের যাত্রা শুরু এবং এই প্রয়োজনই মানুষের মধ্যে অভাব সৃষ্টি করে, চাহিদা সৃষ্টি করে এবং যা পরবর্তীতে পণ্য বা সেবার দিকে ধাবিত করে। কিন্তু পণ্য বা সেবার দিকে যখন ধাবিত করে তখন ভোক্তাদের মধ্যে কিন্তু আসলে ভ্যালুর বিষয়টা চলে আসে এবং সন্তুষ্টির বিষয়টা চলে আসে। তুমি যা দিবে তাই খাবে এমনটা কিন্তু ক্রেতা ভ্যালুর মধ্যে পড়ে না। তো যুগের ভিন্নতা রয়েছে। একসময় মানুষ যা পাইতো তাই খেত, কিন্তু এখন ক্রেতার দাম বেড়েছে, ক্রেতার ডিমান্ড বেড়েছে, কোম্পানি অনেক বেশি হয়েছে, তাই ক্রেতা ইচ্ছে করলে এটা না খেয়ে এটা খেতে পারে, এটা না নিয়ে এটা নিতে পারে। এই জন্য ক্রেতা ভ্যালু এবং সন্তুষ্টি বিপণনের মৌলিক ধারণার একটি গুরুত্বপূর্ণ বিষয় হিসাবে পরিগণিত হয়। এখন তোমার যদি প্রয়োজন হয়, তোমার যদি চাহিদা সৃষ্টি হয়, তুমি যদি রাইট প্রোডাক্ট পেয়ে যাও এবং সেটা যদি তোমার ভ্যালুকে এনশিওর করে এবং যদি তোমার সন্তুষ্টিকে নিশ্চিত করে, দেন তুমি অবশ্যই তার পরবর্তী ধাপে যাবে। কোথায়? বিনিময়ে যাবে। বিনিময় মানে কি? তুমি যদি কোনো পণ্য পেতে চাও, বিনিময়ে তোমাকে কিছু দিতে হবে। বিনিময়ে কিছু দিতে হবে। বিনিময় লেনদেন, কিছু দেবে, কিছু নেবে এবং এইভাবে একটা সম্পর্ক তৈরি হবে। আমি একটি দোকানে গেলাম বা ডিপার্টমেন্টাল স্টোরে গেলাম, সেখানে গিয়ে কিছু লেনদেন হলো, আমার পছন্দ হলো, পণ্য কিনলাম। তাদের যে পারিপার্শ্বিক অবস্থা, পরিবেশ, তাদের সেলিং সিস্টেম, বিহেভিয়ার অফ দ্য সেলস পিপল এবং যে তোমার ডেকোরেশন, এগুলো তোমার খুব পছন্দ হলো। মূল্য নিয়ে তোমার কোনো আপত্তি নেই, তোমার সন্তুষ্টি নিশ্চিত করলো, তোমার লেনদেনটা ভালো হলো, পরবর্তীতে তুমি দেখলা ওই দোকানে যাবে। তার মানে কি? ও বা ওই ডিপার্টমেন্টাল স্টোর তোমার সাথে একটা রিলেশনশিপ বিল্ড আপের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছে এবং এই ঘটনাটা ঘটে অ্যাজ ইউজুয়ালি বাজারের মাধ্যমে। কিন্তু বিপণনে কিন্তু বাজার বলতে কোনো স্থানকে বোঝায় না। আমরা যখন যে পণ্য ক্রয় করি, আমরা তখন সেই পণ্যের বাজার হয়ে যাই। তো সেই বাজার দিয়েই তোমার এই চক্রটা শেষ হয় এবং এরপরে হয় বিপণন বা বাজারজাতকরণের মৌলিক ধারণা। এই বিষয়টা শুধু এতটুকু আলোচনায় কিন্তু বোঝা যাবে না, প্রত্যেকটা বিষয় এখানে বোঝানোর প্রয়োজন। তাই আমি সে চেষ্টা করছি। এখন দেখো বিপণনের মৌলিক ধারণার প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, একটা স্লাইড মিস হয়েছিল, তাই আমি ল্যাপটপ থেকে নিলাম। বিপণনের মৌলিক ধারণার প্রথম যে তিনটা বিষয়, প্রয়োজন, অভাব ও চাহিদা, নিডস, ওয়ান্টস অ্যান্ড ডিমান্ড, এই তিনটা বিষয়কে আগে ভালো করে বুঝতে হবে। আসলে প্রয়োজনটা কি? শুনতে কেমন শোনা যায়? প্রয়োজন আবার কি? প্রয়োজন হলো প্রয়োজন? নো। আসলে উপযোগ আছে এমন কিছু থেকে যখন একজন মানুষ নিজেকে বঞ্চিত মনে করে, তখন তার ভেতরে যে মানসিক অবস্থা তৈরি হয়, তখন তাকে বলা হয় প্রয়োজন। প্রয়োজনটা হলো বিমূর্ত, অর্থাৎ
আমার কিছু একটা দরকার, বাট সেটা কি আমি জানি না। এই যে মানসিক অবস্থা বা শারীরিক অবস্থা, এটাই হচ্ছে প্রয়োজন। নিডস আর বেসিক হিউম্যান রিকোয়ারমেন্টস, এটা ফিলিপ কোটলার বলেছিলেন। আরেকটা বই বলেছিলেন, নিডস আর ফেল্ট ডিপ্রাইভেশন অফ এ পার্সন। এই মানুষের এই প্রয়োজনগুলো কিন্তু শারীরিক, মানসিক, ব্যক্তিগত কিংবা সামাজিক হতে পারে। তবে এই প্রয়োজনের মধ্যেই কতগুলো ধাপ রয়েছে। শারীরিক প্রয়োজন যেমন খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা, নিরাপত্তা ইত্যাদি। মানসিক প্রয়োজন বিনোদন, ভ্রমণ, সুস্থতা, কর্ম ইত্যাদি। ব্যক্তিগত প্রয়োজন হলো ব্যক্তিগত সাফল্য, পুরস্কার, অর্জন, ক্ষমতা ইত্যাদি। সামাজিক প্রয়োজন হলো কি, সমাজের মানুষ তোমাকে দাম দেবে, একটা অবস্থান তৈরি হবে, সমাজের যে কোনো অনুষ্ঠানে তোমাকে অপরিহার্য মনে করা হবে, সবাই তোমাকে ভালোবাসবে, এমন একটি অবস্থা। তো প্রয়োজনকে যদি আমরা ডিফাইন করি তাহলে বলবো এমন উপযোগ আছে এমন মৌলিক কিছুর দরকারকেই বলা হচ্ছে প্রয়োজন। এটাকে একটা অনুভব, প্রয়োজন আছে বলেই মানুষ পরবর্তী ধাপের দিকে অগ্রসর হয়। প্রয়োজনের পরে আমাদের পরবর্তী যে স্লাইডটা আছে সেটা হলো অভাব। ওই যে বললাম, প্রয়োজন থাকে বিমূর্ত, অপ্রকাশিত, কিন্তু অভাবটা হয়ে যায় প্রকাশিত। যেমন আমি ক্ষুধার্ত, শব্দটা যদি, বাক্যটা যদি এ পর্যন্ত হয় আমি ক্ষুধার্ত, তাহলে এটা প্রয়োজন। কারণ কি, আমি জানি না এরপরে আমি কি করব। কিন্তু যদি আমি বলি আমি ক্ষুধার্ত, আমি ভাত খাবো, এই যে ভাত, এটা কিন্তু চিহ্নিত হয়ে গেছে, সেটা হচ্ছে অভাব। অর্থাৎ একটা প্রয়োজন যখন ব্যক্তির ব্যক্তিত্ব, জ্ঞান, সংস্কৃতি ও আর্থিক অবস্থা দ্বারা কোনো পণ্য বা সেবার ধারণা সৃষ্টি করে দেয়, তখন তাকে বলা হয় অভাব। When a need is identified, then it is called want. এখানে যে বললাম যে আমাদের প্রয়োজন বলছে আমি ক্ষুধার্ত, আর অভাব বলছে আমি ভাত খাবো। তাহলে কেন ভাত খাবো? আমি তো রুটিও বলতে পারতাম, আমি তো ফ্রেঞ্চ ফ্রাই বলতে পারতাম, আমি তো হটডগ বলতে পারতাম। এটা বলিনি কারণ এটা আমার সংস্কৃতির সাথে যায়। আমি বাঙালি, আমি ক্ষুধার্ত হলে ভাত খাবো, এটা হচ্ছে আমার আইডেন্টিটি। একজন ফ্রেঞ্চ ক্ষুধার্ত হলে ফ্রেঞ্চ ফ্রাই খাবে, একজন আমেরিকান ক্ষুধার্ত হলে হটডগ খাবে, একজন পাকিস্তানি ক্ষুধার্ত হলে রুটি খাবে। তার মানে হচ্ছে কি, অভাবের সাথে ব্যক্তির সংস্কৃতি জড়িয়ে আছে, আবার আর্থিক অবস্থা জড়িয়ে আছে। একজন রিক্সাওয়ালাকে 5 স্টার হোটেলে খেতে দেখবা না। অথবা একজন বড় লোককে তুমি এই হোটেল ইটালিয়ান, আমাদের হোটেল আল সালাদিয়া বলি আমরা, ইয়ে রিক্সাওয়ালারা থামিয়ে থামিয়ে যেখানে খায়, ওখানে খেতে দেখবা না। ব্যক্তিত্বও অভাবের দ্বারা তাড়িত হয়। একজন ব্যক্তিত্ব সম্পন্ন লোক তার যে অভাবটা মেটাবে, তার ব্যক্তির সাথে থাকতে হবে। আর্থিক সামর্থ্য, সংস্কৃতি, এগুলো অভাব দ্বারা, মানে এগুলোর দ্বারা অভাব তাড়িত হয়। এই জন্য বলা হয় যে একজন ব্যক্তি কি গ্রহণ করবে, বা প্রয়োজন থেকে যখন অভাবে যাবে সে কি গ্রহণ করবে, এটা ডিপেন্ড করে তার ব্যক্তিত্ব, জ্ঞান, সংস্কৃতি এবং আর্থিক অবস্থার উপর। এর পরবর্তী স্লাইড হলো ডিমান্ড। কোনো কিছুর অভাব পূরণের সামর্থ্য এবং অর্থ ব্যয় করে অভাব পূরণের ইচ্ছা থাকলে তাকে আমরা চাহিদা বলা যাবে। এর তিনটার একটা শর্ত যদি অপূরণীয় থাকে তাহলে সেটাকে চাহিদা বলা যাবে না। আমার খুব বিরিয়ানি খেতে ইচ্ছা করছে, কিন্তু আমার পকেটে টাকা নেই, থাকলে খরচ করতাম, এটা চাহিদা হবে না। কাজেই চাহিদা হতে গেলে তার অভাব অনুভূত হবে, অভাব পূরণের সামর্থ্য থাকতে হবে এবং সেই অর্থ ব্যয় করার মানসিকতা থাকতে হবে। বিপণনের মৌলিক ধারণার দ্বিতীয় পার্ট, যা ল্যাপটপের মধ্যে দেখা যাচ্ছে, এই দ্বিতীয় পার্ট হচ্ছে বাজার অর্পণ, মার্কেট অফারিং। এখানে প্রোডাক্ট, সার্ভিস অ্যান্ড এক্সপিরিয়েন্স, অর্থাৎ পণ্য, সেবা ও অভিজ্ঞতা অফার করা হয়।
আসলে যখন আমি আমার প্রথম ধাপটা প্রয়োজন, অভাব এবং চাহিদার ৩টি শর্ত পূরণ করলাম, তখনই আমি পরবর্তী ধাপে প্রবেশ করতে পারবো। যদি পরবর্তী ধাপে প্রবেশ করতে হয় তাহলে চাহিদার ৩টা শর্ত পূরণ করতে হবে। আমি করেছি। এবার আমি পণ্যের দিকে যাব, আমি সেবার দিকে যাব, আমি আমার অভিজ্ঞতা অর্জনের দিকে যাব। সেটা যার যেটা প্রয়োজন হয় সে সেদিকে যাবে। যেমন আমি বলছি যে পণ্য, সেবা বা অভিজ্ঞতা। পণ্য কি? পণ্য যে কোনো কিছুকে পণ্য বলে অভিহিত করা যায়, যা উপস্থাপন করা যায়, যা বুক বা ব্যবহার করা যায়, যা ভোক্তার সন্তুষ্ট নিশ্চিত করতে পারে। আবার এই পণ্য কয়েক রকম আছে, যেমন বস্তুগত পণ্য, দেখা যায়, স্পর্শ করা যায়, স্বাদগন্ধ আছে, বা স্বাদগন্ধ না থাকলেও চলবে, দেখা যায়, স্পর্শ করা যায়, বই, খাতা, কলম, চকলেট, কাপড় চোপড়, টেলিভিশন, মোবাইল ফোন, কম্পিউটার ইত্যাদি। আবার স্থানগত পণ্য আছে। আমরা যেমন বলি ভ্রমণ করার জন্য সেন্ট মার্টিন যাই, এটা একটা স্থানগত পণ্য। আমরা সাজেক ভ্যালি যাই, এটা স্থানগত পণ্য। আমরা অনেক সময় কারো কাছে যাই অভিজ্ঞতা অর্জনের জন্য, একজন অভিজ্ঞ ডাক্তারের কাছে যাই পরামর্শের জন্য, সেটাও এক ধরনের পণ্য। আমরা একটা ভালো আইডিয়া, যেমন গাছ লাগান, পরিবেশ বাঁচান, এটা একটা ভালো আইডিয়া মার্কেটিং, অর্থাৎ মানুষকে বোঝানোর জন্য। যেমন এখন বলে বারবার টিভিতে দেখাচ্ছে যে ঘরে থাকুন, নিরাপদ থাকুন, বাইরে যাবেন না, বারবার সাবান দিয়ে হাত ধুন, গরম পানির গার্গেল করেন, চা খান। এগুলো কেন বলা হচ্ছে? বলা হচ্ছে যাতে করে করোনার প্রভাবটা আমাদের মধ্যে না আসে। এটাও একটা আইডিয়া মার্কেটিং। এগুলো আমাদের বিপণনে হয়। তার মানে হচ্ছে এটা হলো পণ্যের কথা বললাম, যা বস্তুগত, অবস্তুগত, স্থানগত, অভিজ্ঞতাগত, ধারণাগত হতে পারে। এখানে যে অবস্তুগত বললাম সেটাই মূলত এখানে আমাদের কি সেবা, যা আমার পরবর্তী স্লাইডে আছে। আমরা পরবর্তী স্লাইডে গেলে আমরা পাবো সেবা। যেমন বিপণনের মৌলিক ধারণার ব্যাখ্যা। পণ্য সম্পর্কে উনি বলেছিলেন যে এটা বলেছিলেন, আমি তোমাদেরকে অলরেডি বলে ফেলেছি যে পণ্য হচ্ছে গুণাগুণ এবং সুবিধার সমষ্টি। ফিলিপ কটন তাই বলেছেন যে এ প্রোডাক্ট ক্যান বি এনিথিং দ্যাট ক্যান বি অফার্ড ইন এ মার্কেট ফর অ্যাটেনশন, acquisition, use or consumption that might satisfy the customer needs and wants. আমরা পণ্যের পরে যাব সেবার দিকে। এর সেবা কি? ফিলিপ কটনের কথাই বলি, সার্ভিস ইজ অ্যান অ্যাক্টিভিটি অর বেনিফিট দ্যাট ওয়ান পার্টি অফার টু অ্যানাদার দ্যাট ইজ এসেনশিয়ালি ইনটেনজিবল বাট স্যাটিসফাই দ্য কাস্টমার নিডস অ্যান্ড ওয়ান্ট। এটা দেখা যায় না, স্পর্শ করা যায় না, এক স্থান থেকে অন্য স্থানে নেওয়া যায় না, কিন্তু ভোক্তার অভাব পূরণে সক্ষম। আমি যেটা করছি এটা সেবা। আমার কাছ থেকে আমার লেকচারটাকে আলাদা করে নিতে পারবো না। একজন ডাক্তারের কাছ থেকে লেকচার তার চিকিৎসা সেবাটাকে বের করে বাসায় নিয়ে রোগীকে দিতে পারবো না। তার মানে হচ্ছে সেবা থেকে সেবা প্রদানকারীকে আলাদা করা যায় না। এরপরে আছে আমাদের পরবর্তী স্লাইড। বিপণনের মৌলিক ধারণার মধ্যে রয়েছে সার্ভিসের কথা বলা হয়েছিল, যে বেনিফিট ডেফিনেশনটা আমি আগে দিয়েছি। তোমাদের পরবর্তী স্লাইডে যাচ্ছি। আমরা একটু সময় বেশি নিচ্ছি, কারণ আসলে বড় বিষয় যদি আমি দায় সারাভাবে ছেড়ে দেই তাহলে তোমরা আবার বুঝতে পারবে না। এই জন্য একটু সময় বেশি নিচ্ছে, আই এম সরি। আমি ইনশাল্লাহ 30 মিনিটের মধ্যে শেষ করে দেবো। অভিজ্ঞতার কথা বললাম, তোমাদেরকে আগেই বলে দিয়েছি। অভিজ্ঞতার কথা বলেছি, এবার আমি বলবো তোমাদেরকে ক্রেতা ভ্যালু ও সন্তুষ্টি। এই বিষয়টা আমি তোমাদের আগে বলেছি যে ক্রেতা ভ্যালু হচ্ছে একজন ক্রেতা তার একটা পণ্য থেকে যেটা প্রত্যাশা করে এবং এর জন্য যে মূল্য দেয়, এটির পার্থক্যই হচ্ছে ক্রেতা ভ্যালু। ক্রেতা ভ্যালু মানে হচ্ছে যা চেয়েছি তার জন্য যা দিয়েছি, এর পার্থক্য। ক্রেতা ভ্যালুর পরে আছে ক্রেতা ভ্যালুর পরে আছে আমাদের সন্তুষ্টি। ক্রেতা সন্তুষ্টি, ক্রেতা সন্তুষ্টি, ক্রেতা সন্তুষ্টি। সেটাও আমি তোদের বলেছি যে ক্রেতা মনে মনে একটা স্বপ্ন দেখে, একটা প্রত্যাশা করে, যা সে একটা পণ্যের মাধ্যমে প্রত্যাশা পূরণ করতে চায়। এখন পণ্যটা পাওয়ার পরে সে তার প্রত্যাশার সাথে প্রাপ্তিটা মিলিয়ে দেখে। যদি মিলে যায় তাহলে সেটা হবে ভোক্তা
সন্তুষ্টি বা ক্রেতা সন্তুষ্টি। যখন একটা ক্রেতা সন্তুষ্ট হয়ে যায় তখন সে নিয়মিত ক্রেতায় পরিণত হয়ে যায় এবং সে আরো 10 জনকেও সন্তুষ্ট করার চেষ্টা করে ওই পণ্যের ব্যাপারে। আমরা বিপণনের মৌলিক ধারণার পরবর্তী ধাপ, we are very close to our lecture, বিনিময়, লেনদেন ও সম্পর্ক। সে সম্পর্কেও আমি তোমাদের আইডিয়া দিয়েছিলাম। বিনিময় হচ্ছে কোনো কিছু পাওয়ার বিপরীতে কোনো কিছু দেওয়া। তুমি দোকান থেকে একটা মোবাইল কিনলে এবং বিনিময়ে তুমি টাকা দিলে, এটা কিন্তু বিনিময় না, এটা লেনদেন। বিনিময় ছিল আগে, যেমন পণ্য বিনিময় প্রথা ছিল, বিপণনের শুরুর দিকে বিনিময় প্রথা ছিল। তবে এটাই এক পক্ষ কিছু দেবে আর এক পক্ষ কিছু নেবে, আর এটাই পরবর্তীতে হয় এই দেওয়া নেওয়ার মাঝে পণ্য এবং অর্থ লেনদেনের মাধ্যম হিসেবে ব্যবহৃত হয়। আমরা পরবর্তী স্লাইডে যাচ্ছি। আমাদের পরবর্তী স্লাইড হলো রিলেশনশিপ মার্কেটিং। আমি বিপণনের মৌলিক ধারণার মধ্যে বলেছিলাম যে বিপণন কর্মকাণ্ডের মধ্যে বা ফিলিপ কটনের ডেফিনেশনের মধ্যে এই বিষয়টা স্পষ্ট ছিল যে বিপণন হচ্ছে এমন একটি প্রক্রিয়া যে প্রক্রিয়ার মাধ্যমে কোম্পানিগুলো কি করে, তাদের জন্য ভ্যালু তৈরি করে এবং ভ্যালু পূরণের মাধ্যমে শক্তিশালী ক্রেতা সম্পর্ক গড়ে তোলে। এই শক্তিশালী ক্রেতা সম্পর্ক গড়ে তোলার মানেই হলো একজন বায়ারকে রেগুলার বায়ারে পরিণত করা। এই জন্য রিলেশনশিপ মার্কেটিংয়ের কোনো বিকল্প নেই। আমরা পরবর্তী দেখব যে বিপণনের মৌলিক ধারণার পঞ্চম ধাপ এবং শেষ ধাপ। এখানে বলা হয়েছে বাজার। বিপণনের বাজার বলতে কোনো পণ্যের বর্তমান ও সম্ভাব্য ক্রেতার সমষ্টিকে বোঝায়। মার্কেট ইজ এ সেট অফ অ্যাকচুয়াল এন্ড পটেনশিয়াল বায়ার অফ এ প্রোডাক্ট অর সার্ভিসেস। অর্থাৎ আমি যখন যে পণ্যটা কিনবো আমি তার সম্ভাব্য বাজার। যেমন শিশু খাদ্য, আজকে যে শিশু, সে এই শিশু খাদ্যের বর্তমান বাজার। তোমরা যারা উচ্চ মাধ্যমিক লেভেলে পড়াশোনা করছো, তোমরা উচ্চ মাধ্যমিক লেভেলের জন্য সম্ভবত এই বইটা বা বাজারের যে কোনো বই থাকে সেটা কিনেছো, যেমন এই বইটা কিনতে পারো। এই বইটা তোমরা বর্তমান বাজার, কারণ তোমরা ইন্টারমিডিয়েটে পড়ছো। কিন্তু যদি তোমরা এখান থেকে আরেক ধাপ উপরে যাও, বিবিএ যখন পড়তে যাবে তখন কিন্তু আরো নতুন কিছু বই কিনবে। ফলে কি হবে, এখন তোমরা ওই বইগুলোর বা বিবিএর বইগুলোর সম্ভাব্য বাজার, অর্থাৎ ক্রেতাকে কেন্দ্র করে বাজার গঠিত হয়। এটাই হচ্ছে বিপণনের মৌলিক ধারণার সর্বশেষ ধাপ। এখন আমরা পরবর্তী যে বিষয়গুলো জানি, সে বিষয়গুলো এখানে সময় স্বল্পতার কারণে আমি তুলে ধরতে পারবো না। কাজেই আমি একটু লক্ষ্য রাখো তোমরা, আমি এর পরের লেকচারে আমি এখান থেকে কন্টিনিউ করব যে বিপণনের বৈশিষ্ট্যগুলো দিয়ে। তার মানে প্রিয় শিক্ষার্থী বন্ধু, আমরা দেখলাম যে বিপণনের যে মৌলিক ধারণা, এটা একটা আবর্তিত রূপ। এখানে একটার পর একটা হবে, এমনটা না একটার পর একটা এলোমেলো করলে হবে না। নিড, ওয়ান্ট, ডিমান্ড, অর্থাৎ প্রয়োজন, অভাব ও চাহিদা। এরপরে হবে বাজার অর্পণ বা মার্কেট অফারিং, সেখানে আছে পণ্য, সেবা, অভিজ্ঞতা। এরপরে যাবে কি ক্রেতা ভ্যালু ও সন্তুষ্টি। ক্রেতা ভ্যালু ও সন্তুষ্টি যদি এই ধাপ অতিক্রম করে তাহলে আসবে হচ্ছে বিনিময়, লেনদেন বা সম্পর্ক ভিত্তিক বাজারজাতকরণ বা বিপণন। এরপরে বাজার, এটা নিয়েই হলো বিপণন। কাজেই আশা করি তোমরা সাধারণ বিপণন এবং বিপণনের মৌলিক ধারণার মধ্যে পার্থক্য করতে পারবে এবং আজকের এই লেকচার দ্বারা তোমরা উপকৃত হবে এবং বারবার এটা শোনার চেষ্টা করবে। আমি ঠিক এখান থেকেই আমার পরবর্তী লেকচার ইনশাআল্লাহ শুরু করব। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।